নিউজ ভিউজ নিবেদন করছেন 3 স্টেটস এভিয়েশন একাডেমি। আজকে এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিউজ ভিউজে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে লোকসভার পরে রাজ্যসভাতেও কৃষি বিল সেটি পাশ হয়ে গিয়েছে। দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে গিয়েছে রাজ্যসভায় এবং এই বিল পাশ হওয়ার সময় কার্যত ধ্বনি ভোটে পাশ হয় এবং সেই সময় দেখা গিয়েছে যে বিক্ষোভ দেখা গিয়েছে, বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের বিক্ষোভ, এমনকি রুল বুক ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে। যে সময় রাজ্যসভা টিভিও কিছুটা সময় বন্ধ ছিল বা মিউট করা ছিল, এতটাই রাজ্যসভাতে যে ছবি দেখা যায়, গণ্ডগোলের ছবি দেখা যায়। তারপরে আজকে সেখানে 8 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের 2 জন সাংসদ, কংগ্রেসের সিপিআইএমের সাংসদরাও রয়েছেন। 8 জন রাজ্যসভার সাংসদকে সাসপেন্ড করা হয় এবং যার পরে বিরোধী রাজনৈতিক দলগুলি কার্যত একযোগে সোচ্চার হচ্ছেন, বিরোধিতায় পথে নামার কথাও তারা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত এই বিক্ষোভ যারা দেখিয়েছেন তাদেরকে সমর্থন করেন এবং তিনি বলেন যেভাবে অগণতান্ত্রিকভাবে এই 8 জন সাংসদকে সাসপেন্ড করা হচ্ছে সেটা তারা মানবেন না এবং কৃষি বিল যেভাবে পাশ করানো হচ্ছে সেটাও অগণতান্ত্রিক তার বক্তব্য এবং তার প্রতিবাদে তারা পথে নামবেন। ইনফ্যাক্ট আগামীকাল থেকে তারা পথে নামবেন। কংগ্রেসের পক্ষ থেকেও এর বিরোধিতা করা হচ্ছে। কংগ্রেসের যুব শাখা, যুব কংগ্রেসের পক্ষ থেকে তারা আজকে বিক্ষোভ দেখায় রাজভবনের সামনে। সিপিএমও এই কৃষি বিল 2020 বিরোধিতা করছে, তারাও পথে নামবে আগামী দিনে। এমনকি বেশ কয়েকটি কৃষক সংগঠন, ইনফ্যাক্ট 25শে সেপ্টেম্বর পাঞ্জাবে বেশ কয়েকটি কৃষক সংগঠন তারা বন্ধেরও ডাক দিয়েছে। ফলত এই কৃষি বিল নিয়ে অপরদিকে কেন্দ্রীয় সরকার তারা বলছেন যে কোনোভাবেই এই কৃষি বিল কৃষক বিরোধী নয়, বরং কৃষকদের স্বার্থেই এই কৃষি বিল এবং চাষি বা কৃষক বন্ধুদের কোথাও গিয়ে এই কৃষি বিল পাশ হয়ে গেলে আইনে পরিণত হলে তাতে তাদেরই সুবিধা হবে আখেরে। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি তারা বলছেন যে এটি কালা আইন হচ্ছে এবং কালা কানুন বলছেন রাহুল গান্ধী, যার ফলে কোথাও গিয়ে দেশের কৃষক সমাজ বা কৃষকরা সমস্যার মধ্যে পড়বেন এবং কোথাও গিয়ে সেখানে দারিদ্রতা আরও বাড়বে কৃষক সমাজের মধ্যে, এমনটাই তাদের বক্তব্য। এই নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব বিল বিক্ষোভ, যার নাম আমরা রেখেছি। আমাদের সঙ্গে রয়েছেন 2 জন বিশিষ্ট অতিথি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায়। ভাস্কর, স্বাগত। রয়েছেন বিজেপি নেতা অনুপম ঘোষ। অনুপম দা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, তবে শুরুতে আপনাদের দ্রুত কিছু একদম প্রতিক্রিয়া নিয়ে নিতে চাইব। অনুপম দাকে দিয়ে শুরু করতে চাইব। অনুপম দা, বিরোধী রাজনৈতিক দলগুলি মূলত যে যে জায়গাতে বিরোধিতা করছেন এই কৃষি বিল নিয়ে, তাদের অন্যতম হচ্ছে যে তাদের বক্তব্য যে এই কৃষি বিল বা যেটি বলা হচ্ছে যে আইন ছিল তাতে মজুতদারদের কোথাও গিয়ে সুবিধা হবে, যথেচ্ছ তারা মজুত করতে পারবেন এবং যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস সেটিও একসময় হয়তো উধাও হয়ে যাবে, ফলত আখেরে চাষিদের সমস্যার মধ্যে পড়তে হবে। দেখুন, এটা নিয়ে তো নতুন কিছু বলার নেই আমার, কারণ হচ্ছে যে বিরোধীরা যারা ভারতবর্ষের আমরা বিজেপি বিরোধী যে সকল পার্টি আছে তাদের একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কৃষকদের সুবিধার্থে, বিশেষ করে গরিব এবং ছোট চাষিদের এবং সুবিধার্থে যে এই বিল কেন্দ্রীয় সরকার এনেছেন তার বিরোধিতা করছেন এরা, এবং বিরোধিতা করতে হবে বলেই বিরোধিতা করছেন। মাননীয় কৃষিমন্ত্রী এবং আজকে দেখছিলাম সম্মানীয় প্রধানমন্ত্রী বারংবার বলছেন যে এমএসপির কথা যেটা বললেন, মিনিমাম সাপোর্ট প্রাইস, সেটা অক্ষুণ্ণ থাকবেন, বারবার আশ্বস্ত করছেন। কিন্তু দেখুন, এই যে এক একটা ইস্যুতে যে ইস্যুগুলো সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ জনগণের স্বার্থে বা ধরুন কৃষকদের স্বার্থে যে বিভিন্ন রকম প্রকল্প ভারত সরকার, কেন্দ্রীয় সরকার আনছেন, অকারণে বিরোধিতা করছেন। এবং আমি তো ঘুরে ফিরে আসবো আমাদের বাংলার নেত্রী যিনি, উনি দেখছিলাম আজকে নবান্নে বসে
উনি প্রেস কনফারেন্স করছেন এবং মূলত একটা উনি মুখে বারবার গণতন্ত্রের কথা বলেন, মুখে সংবিধানের কথা বলেন, অথচ উনি মিনিমাম সৌজন্যতা রাখেন না যে নবান্নে বসে একটা রাজনৈতিক ভাষণ দিচ্ছেন, সেখান থেকে রাজনৈতিক তার দলের কর্মসূচি ডিক্লেয়ার করছেন এবং যা বলেছেন আজকে আপনি যদি দেখে থাকেন ওনার বক্তব্যটা, প্রেস কনফারেন্স, সাংবাদিক সম্মেলনটা, পুরোটাই যা যা উনি বলেছেন সব ওনার বিরুদ্ধে এই অভিযোগ আমরা করছি। ভারতবর্ষের গণতন্ত্রের সংবিধানের যে কথা উনি বলছেন, তার সংবিধানের এবং বাংলার গণতন্ত্রের ধাজিয়া উড়িয়ে দিয়েছেন, যদি কেউ উড়িয়ে দিয়ে থাকেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তো তার মুখে এগুলো আশা করা যায় না। বিশেষ করে বাংলার মানুষ ওনাকে চেনেন, জানেন, বোঝেন। ওনার মনের সুপ্ত বাসনা আছে, 2014 সাল থেকে বাসনা আছে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, দেশের নেতৃত্ব দেবেন। তো ওই বাসনাই থেকে যাবেন। ভারতবর্ষের মানুষ কেন বাংলার মানুষও জানেন ওনাকে। তো এটা নিয়ে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, আমার মনে হয় এটা নিয়ে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। আমি ভাস্করদার কাছে আসবো। মূলত ঠিক যে যে জায়গাগুলোতে বিরোধিতা, আমি কিছুটা বললাম, কিছু নিঃসন্দেহে আরও বেশ কিছু বিষয় রয়েছে এবং শুধুমাত্র পাঞ্জাব না, হরিয়ানাতেও তারাও কৃষক সমাজ বা কৃষক সংগঠনগুলি তারা বন্ধের ডাক দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা এর বিরোধিতা করছে। এমনকি আমি অনুপমদার কাছেও আসবো যে এনডিএর অন্দরেও এই বিরোধিতার সুর দেখা গেছে। হরসিমরত কৌর তিনি পদত্যাগ করেছেন। আপনার কি মনে হয় যে এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজনীতির যে জায়গাটা সেটা কোন দিকে টার্ন নিতে চলেছে? আসলে কৃষি বিল যেটা নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু ভারতবাসী প্রথম দেখল রাজ্যসভায় পেশ করার আগে তার বিভাগীয় মন্ত্রী পদত্যাগ করলেন। রাজ্যসভায় বিলটা পেশ হলো, লোকসভাতে পেশ হয়েছিল, পাশ হয়ে গিয়েছিল, সংখ্যাধিক্যের জোরে পাশ হয়েছিল। 3টে বিল ছিল, 3টে বিলের মধ্যে গতকাল 2টো বিল পাশ হয়েছে। কিভাবে পাশ হয়েছে? আপনারা জানেন যে 243 জন সদস্য থাকেন রাজ্যসভায়, পাশ হতে গেলে 122 জনের সমর্থন লাগে। এই মুহূর্তে এনডিএর 111 জন রাজ্যসভার সাংসদ আছেন, 11 জনের শর্টফল ছিল। সেখানে ভোটাভুটিতে গেলেন না, সেখানে আলোচনায় হলো না এবং ধ্বনি ভোটে, সবথেকে লজ্জাজনকভাবে ধ্বনি ভোটে পাশ করলেন কখন? ডেপুটি চেয়ারম্যান জানেন যে কোভিডের সময় আমাদের দুপুর 1টা অবধি রাজ্যসভার সংসদ চলার কথা। সেই টাইম পেরিয়ে যাওয়ার পরেও সহমত না হওয়ার সত্ত্বেও এক্সটেন্ড করে ধ্বনি ভোটে বিরোধীদের বলার সুযোগ না দিয়ে, ভোটাভুটি না করে 2টো মাত্র বিল পাস করাতে পেরেছেন 3টের মধ্যে। জানি না আজকে এসেনশিয়াল কমোডিটিস বিলটা পাস হয়েছে কিনা, আমার কাছে খবর নেই। আজকে তো 1টা পর্যন্ত এবং মুলতবি তাহলে পাস হয়নি। 3টের মধ্যে 2টো গতকাল পাস করাতে পেরেছেন। কেন বলছি এটা? দেখুন, ভারতবর্ষে বহু বিল পাস হয়েছে। একটা সরকার, গত বছর শিবসেনা তাদের ছেড়ে চলে গেছে, এনডিএ সরকার। এবছর এসএডি তারা ছেড়ে চলে গেল। তাহলে মানে সরকারটা, আগে আমরা দেখেছি নোটবন্দি ইত্যাদি ক্ষেত্রে বিভাগীয় মন্ত্রী কিছু জানেন না, অরুণ জেটলি জানতেন না, নোটবন্দি হয়ে গিয়েছিল, সেটা আমরা সবাই দেখেছি। তো বিভাগীয় যে মন্ত্রী তাদের কনফিডেন্স নেই, সাধারণ মানুষের যারা নির্বাচিত লোকজন তাদের কোনো বলার সুযোগ দেওয়া হচ্ছে না, রাজ্যসভার সাংসদদের বলার সুযোগ দেওয়া হচ্ছে না। যেভাবে বিলটা পাশ করা হয়েছে, আমি আপনাকে বলছি যে এটা তো পাশ হতো না, সংখ্যাধিক্যও পাশ করাতে পারতেন না তারা। এবং এটার জন্য প্রতিবাদে কারা করেছেন? কংগ্রেস করেছেন, তৃণমূল করেছেন, আরজেডি করেছেন, সমস্ত ধরনের লোকেরা করেছেন, যাতে এই অনিয়মভাবে গণতন্ত্রকে একেবারে এটা তো পাশ করানো। তারপরে এর ভেতরে কেন আমরা পাশ করতে দিতে চাইছে না বিরোধীরা, তারা তো বলবেন যে কেন আমরা এই বিলটা চাইছি না। মিনিমাম সাপোর্ট প্রাইসের কথা রাখা হয়নি বিলের মধ্যে, ওপেন করে দেওয়া হয়েছে। একটা কথা বলা হচ্ছে সরাসরি বিক্রি করতে পারবে। 62 কোটি কৃষক ভারতবর্ষে আছেন এবং 62 কোটি কৃষক, আমাদের দেশে আজ অবধি কৃষির ওপর নির্ভরশীল সব থেকে বেশি মানুষ। তাদের কনফিডেন্সে নেওয়া হলো না, তাদেরকে জানানো হলো না। মন্ত্রী পদত্যাগ করলেন, সংখ্যাধিক্য নেই, 3টের মধ্যে 2টো পাস করাতে পারলেন, বারবার অ্যাডজর্ন হচ্ছে,
8 জনকে সাসপেন্ড করলেন 7 দিনের মানে জন্য। এটা কি ভাস্কর এটা কি হচ্ছে? পদ্ধতি? আমি গণতান্ত্রিক পদ্ধতিটা জানতে চাই। হ্যাঁ, অবশ্যই। তারপরে বিলের ভালো খারাপ নিয়ে হবে, না, পদ্ধতিটা বলুন। ভাস্করবাবু এমনভাবে অনুপম বাবু বলছেন এটা যেন- বলুন, পদ্ধতিটা বলুন। অব- আমি যদি ভুল বলে থাকি একটা একদম পদ্ধতি বলুন। সরকার এবং সঠিক পদ্ধতিতে, যে পদ্ধতিতে বিভিন্ন সময় বিভিন্ন বিল পেশ করা হয় এবং লোকসভা এবং রাজ্যসভায় সেই বিল আইনে পরিণত হয় পাশ হয়ে গিয়ে, সেই একই পদ্ধতি মানা হচ্ছে। এখন সমস্যা হচ্ছে কি, তৃণমূলের যে খুব সম্ভবত রাজ্যসভার যিনি দলনেতা, যে ডেরেক ওব্রায়েন, কালকে দেখা গেছেন বিলের কপি এবং ওনার নামে অভিযোগ আছে রুল বুক ছিঁড়ে ফেলেছেন। তো ওনার নেত্রী তিনি এই পথ দেখিয়ে গেছিলেন ওনাদের, যে কাগজ ছুড়ে স্পিকারের গায়ে মারা, শুধু তৃণমূল আমি বিরোধিতা বলে করেনি, গেলাম on স্পিকারের camera। গায়ে মারা। আর এই যে বললেন অনুপম না, দা, যদি একটা দল বিরোধিতা করতো তাহলে তো আপনি যে কথাটা বলছেন সেটা কোথাও গিয়ে, একটার পরে কিন্তু extend করেছে। সমস্ত রাজনৈতিক ঋষিকেশ দলগুলি বাবু, এমনকি এনডিএর অন্দরেও এই বিরোধিতার সুর, সেটা কেন? আমি আসবো অনুপম দা এবং ভাস্কর, আসবো আপনার কাছেও আসবো, একটি প্রতিবেদন দেখাবো এবং যে ঘটনাটি ঘটেছে এই কৃষি বিলকে কেন্দ্র করে রাজ্যসভাতে এবং তারপরে কৃষিমন্ত্রী তো কবে হচ্ছে? 3 দিন আগে কৃষিমন্ত্রী হতেন নরেন্দ্র সিং। আসবো একটা প্রতিবেদন দেখাবো। রাজ্যসভাতে যে ঘটনাটি ঘটেছে, সাসপেন্ড করা হয়েছে 8 জন সাংসদকে। তারপরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তী, তারা সোচ্চার হয়েছেন এর বিরোধিতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে কোথাও গিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি মানুষকে ভুল বোঝাতে চাইছে। সমস্ত কিছু দেখাবো একটি প্রতিবেদনের মাধ্যমে। কৃষি সংস্কার বিলে বিরোধিতায় তোলপাড় রাজ্যসভা। প্রবল হাঙ্গামার জেরে সাসপেন্ড করা হলো রাজ্যসভার 8 সাংসদকে। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণের সামনে থেকে মাইক ছিনিয়ে নেওয়া ও রুল বুক ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েনের বিরুদ্ধে। করোনা পরিস্থিতির মধ্যেই বিরোধী সাংসদরা ওয়েলে নেমে ধর্নায় বসেন। পাল্টা স্লোগান দিতে থাকেন শাসক দলের সাংসদরাও। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার শাস্তি হিসেবে এবার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ও দোলা সেন, আপ সাংসদ সঞ্জয় সিং, সিপিআইএম সাংসদ কে রাঘেশ ও ইলামারাম কারিম, কংগ্রেস সাংসদ নাসির হোসেন, রিপুন বেরা ও রাজীব সাতাফকে বরখাস্ত করলেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় হাঙ্গামার জেরে নিজের বাসভবনে বৈঠক করেন ভেঙ্কাইয়া। উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ, রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। বিরোধীদের হাঙ্গামাকে লজ্জাজনক বলে সমালোচনা করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, কৃষি বিল নিয়ে বিরোধীরা ভুল বোঝাচ্ছে মানুষকে। देश के किसानों को नए अधिकार देने वाले बहुत ही ऐतिहासिक कानूनों को पारित किया है। ये देश के लोगों को, देश के किसानों को, मैं आज जब बिहार के लोगों से बात कर रहा हूं उस समय पूरे हिंदुस्तान के किसानों को भी और भारत के उज्जवल भविष्य के लिए जो आशावान लोग हैं उन सब के लिए भी बहुत बहुत बधाई देता हूं। अब तक उपज और बिक्री की जो व्यवस्था चली आ रही थी, जो कानून थे, उसने किसानों के हाथ पांव बांधे हुए थे। সোমবার সংসদ ভবনে গান্ধী মূর্তি পাদদেশে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস সহ বেশ কয়েকটি দল। বিরোধীদের হাঙ্গামার জেরে রাজ্যসভায় সোমবার বেলা 1:30 পর্যন্ত কাজ মুলতবি করে দেওয়া হয়। 8 সাংসদকে সাসপেনশনের ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে টুইট করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা টুইটারে লেখেন, কৃষকদের স্বার্থ রক্ষার লড়াই করতে গিয়ে 8 সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক এবং এই সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন। এরা গণতান্ত্রিক বিধি এবং নীতিকে সম্মান করে না। আমরা এই ফ্যাসিবাদী সরকারের সামনে মাথা নত করব না। সংসদে এবং রাস্তায় নেমে লড়াই চালিয়ে যাব। একদিকে তো মহামারী চলছে, প্যান্ডামিক করোনা, সেই প্যান্ডামিক করোনাকে ঠেকাতে পারল না। আর একটা মহামারী, খাদ্য সংকট, সেই দুর্ভিক্ষ 43 সালের মন্বন্তরের কথা মনে পড়িয়ে দিচ্ছে এবং এই দুর্ভিক্ষ নিয়ে আসার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। পাশাপাশি নবান্নে সাংবাদিক বৈঠকেও কেন্দ্রের বঞ্চনা বিরুদ্ধে সোচ্চার হন তিনি। কৃষি বিল সর্বনাশা, গায়ের জোরে বিল পাশ করানো হয়েছে। 2 বাম সাংসদকে বরখাস্ত করায় কটাক্ষ করেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। কৃষি বিল সর্বনাশা, দেশ জুড়ে মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির, এটা বুঝে গায়ের জোরে পাশ করিয়েছে, বেআইনিভাবে, অন্যায় করে, ডিভিশনকে অ্যালাউ না করে, সংসদীয় রীতিনীতিকে তছনছ করে, সংসদীয় গণতন্ত্রকে খুন করে গতকাল যেভাবে রাজ্যসভায় বিল পাশ করার ব্যবস্থা করেছে রাজ্য সরকার বিজেপি, তার নিন্দার কোনো ভাষা নেই। কৃষি বিলের বিরোধিতায় পথে নামতে চলেছে দেশের প্রায় সবকটি রাজনৈতিক দল।
পথে নামছে বিভিন্ন কৃষক সংগঠন। ইতিমধ্যেই তারা রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন বিলটি যাতে আইনে পরিণত না হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। প্রতিবেদন আপনাদের দেখালাম, আবারও আমরা এই আলোচনায় আসবো। অনুপমদা যেটা বলতে চাইছিলেন, অনুপমদার রিয়াকশন নেব। যে কথা সুজন চক্রবর্তী বলছেন যে কৃষি বিল সর্বনাশা। দেখুন, সুজন বাবুরা তো বরাবরই একটা ন্যাক্কারজনক রাজনীতি করে এসেছেন এবং নেগেটিভ রাজনীতি করে এসেছেন, সেটা পশ্চিমবাংলায় বলুন বা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য বলুন, দুটো ক্ষেত্রেই। সুজন বাবুদের কথা যত কম বলা যায় তত ভালো। বাংলার মানুষ সুজন বাবুদের রাস্তা দেখিয়ে দিয়েছেন চলে যাওয়ার। তো কমতে কমতে 7% ভোটে নেমেছেন। তো বিস্তারিতভাবে সুজনবাবুর কথার গুরুত্ব দেওয়ার খুব একটা কারণ আছে বলে মনে করি না। চলে আসি মাননীয় মুখ্যমন্ত্রী। মানে আপনারা কারোরই কথা খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না, তৃণমূল কংগ্রেসের কথায়, বামেদের কথায় বা কংগ্রেসের কথায়। আপনি এটাকে হয়তো এইভাবে ব্যাখ্যা করতে পারেন আমার কথাটাকে, কিন্তু আমার কথাটা সেটা নয়। এবং এই অভিযোগই তো হচ্ছে লোকসভায় রাজ্যসভায় আপনারা কারো কথা গুরুত্ব দেন না। আচ্ছা, এটা কি আপনাকে ইভেন শরীকদের কথাতেও গুরুত্ব দিচ্ছেন না। বাবু, আমি যেটা বলবার চেষ্টা করছি, একটু যদি শোনেন তাহলে কিন্তু বুঝবেন। আমার মুশকিলটা হচ্ছে কি, ভাস্কর বাবুকে নিরবিচ্ছিন্নভাবে উইদাউট ইন্টারাপশন আপনি বলতে দিচ্ছেন। আমি এক লাইন বলার পরই যদি আপনি নিরবিচ্ছিন্নভাবে বলতে দিচ্ছি, এই অভিযোগ করেন, তাহলে একটু শুনুন। এই যে বিরোধিতা বলছেন, আচ্ছা কংগ্রেস, সিপিএম, তৃণমূল একসঙ্গে বিরোধিতা লোকসভায় রাজ্যসভায় প্রথম করছে। 2014 সালের পর এই বিরোধিতা আমরা বহুবার দেখিয়েছি, বিভিন্ন ইস্যুতে দেখে এসেছি। 2019-এর লোকসভা ভোটের আগে ব্রিগেডের ময়দানে 23টা পার্টি হাত উঁচু করে একদম হুঙ্কার ছেড়েছিল নরেন্দ্র মোদীকে ছুড়ে ফেলে দেবে বঙ্গোপসাগরে। তাদের ফল কি হয়েছিল জানা গেছে। তো আমাদের কেন বলছি গুরুত্ব না দেওয়ার কথা, যে এই যে হুঙ্কার, এই যে 23টা পার্টি, কংগ্রেস ছিল, তাতে সিপিএম এর প্রতিনিধি ছিল, সব দলের প্রতিনিধি ছিল, তো সেটা দেখে অভিজ্ঞতা থেকে তো বলছি গুরুত্ব দেওয়ার দরকার নেই। এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে দাঁড়িয়ে থেকে আশ্বস্ত করছেন যে কৃষকদের, চাষিদের কোনো অসুবিধা হবে না, তাদেরকে আমি অ্যাসুরেন্স দিচ্ছি। এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী যেখানে দাঁড়িয়ে আশ্বস্ত করছেন, এবার কাদের আশ্বস্তে ওনারা ভরসা করবেন? মানে এটা যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী বা চীনের প্রধানমন্ত্রী বলতেন তাহলে কি বিরোধীরা খুশি হতেন, আশ্বস্ত হতেন? মানে আমার প্রশ্ন এটা। চীন ঢুকে আসবে, যেটা অবশ্যই বলতে হবে। দেশের প্রধানমন্ত্রীকে যখন এনডিএ শরিক দল সরে যাচ্ছে, তার মন্ত্রী হরসিমরত কৌর তিনি পদত্যাগ করছেন কি না, এটা কৃষি বিরোধী বিল। আমি এটার উত্তর দেব, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। অনুপম দা আসবো, আপনার কাছেও আসবো, ভাস্কর দার কাছেও আসবো। একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন।
ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান নিউজ ভিউজ। আজকে আমরা আলোচনা করছি বিল নিয়ে, কৃষি বিল নিয়ে। যে বিল নিয়ে বিক্ষোভের ছবি দেখেছি আমরা রাজ্যসভাতে, এবং যে দুটি বিল ইতিমধ্যে পাশও হয়ে গিয়েছে এবং দেশ জুড়ে বিক্ষোভের আজও দেখা যাচ্ছে। কোথাও কোথাও বিক্ষোভ হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের কর্মসূচি নিচ্ছে, কৃষক সংগঠনগুলি তারাও তাদের কর্মসূচি নিচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি কৃষক সংগঠন তারা রাষ্ট্রপতির কাছে দরবারও করেছেন যাতে তিনি সাইন না করেন, অর্থাৎ আইনে যাতে এটি পরিণত না হয়। আমি ভাস্করদা আপনার কাছে আসবো এই বিষয়টি। এই যে কৃষি বিল, অত্যন্ত যে তিনটে বিল যেটা আপনারা বলছেন বা বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা কৃষক বিরোধী বিল, কিন্তু দেশের প্রধানমন্ত্রী বারবার তিনি বলছেন কোথাও গিয়ে কৃষক বিরোধী নয়, বরং কৃষকদের কাছে মার্কেটটা অনেক বেশি করে ওপেন হবে, তারা নিজেদের জিনিসপত্র যাকে খুশি তারা বিক্রি করতে পারবেন, অর্থাৎ যেখানে তারা বেশি দাম পাবেন সেখানে বিক্রি করতে পারবেন। এটা একটা কথা, আপনি যাকে ইচ্ছা বিক্রি তো করতেই পারেন, আগে কৃষক তো পৌঁছতে পারে না। সেই জন্য দেখবেন পশ্চিমবঙ্গ কেন সারা ভারত জুড়ে মান্ডি আছে। মান্ডিতে গ্রামের কৃষকরা আসেন, সেখানে মাল বিক্রি করেন এবং সেখান থেকে যারা এজেন্ট তারা যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারেন। আপনি মনে করুন আপনি বোম্বেতে কোনো জিনিসপত্র নিয়ে যেতে চান, তো আপনি পশ্চিমবঙ্গ থেকে কিনে বোম্বেতে নিয়ে যেতে পারেন। কৃষকরা সরাসরি, এবং যে এগ্রিকালচারাল মার্কেটিং ডিভিশন রাজ্যগুলো কমিশন পায়, মান্ডি থেকে যা বিক্রি হয় তার থেকে 2.5% 3% কমিশন পায়, পাঞ্জাব পায়, বাংলা পায়, সবাই পায়। তাহলে এই যে বাজারজাত করার ক্ষেত্রে যে আপনার কেন তারা নিজেরা যেতে পারে না, তারা গরিব, তাদের সঙ্গে কোম্পানিরা যখন চুক্তি করবে তারা সেই চুক্তি ফলে এই নীল চাষের মতো কি চুক্তি করলো তারা আইনেও কিছু করতে পারবে না। তারা যদি ফসলের ন্যায্য দাম পায়, বেশি দাম পায়, ফসলের ন্যায্য দামটা তো দেখুন অসুবিধাটা কোথায়? না, ন্যায্য দাম কথাটা কে ঠিক করছে? মিনিমাম সাপোর্ট প্রাইসের কথা আমি আপনাকে বলছি, বিলে কোনো জায়গায় লেখা নেই, এবং মিনিমাম সাপোর্ট প্রাইসে করতে পারে না। মিনিমাম সাপোর্ট প্রাইস আছে তো? নেই, না না, বিলে নেই। আরে বিলে নেই মানে কি? এখন মিনিমাম সাপোর্ট কমিটি চলে তো। দেখুন, আমি জানি না যে এফসিআই কিভাবে, এফসিআই ফুড কর্পোরেট, ন্যাফেড, এফসিআই এরা আমাদের কাছে প্রকিউরমেন্ট করতো, রেশন ব্যবস্থাটা তুলে দেওয়ার চক্রান্ত চলছে, কিন্তু এফসিআই কি করে প্রকিউর করবে, কতটা প্রকিউরমেন্ট করবে? আপনার মিনিমাম সাপোর্ট প্রাইস, আপনার সঙ্গে আমার চুক্তি হলো যে আমি 10 টাকাতে বিক্রি করব, মিনিমাম সাপোর্ট বাধ্য হলাম 10 টাকা চুক্তি করতে, মিনিমাম সাপোর্ট প্রাইস ডিক্লেয়ার। তাহলে বারবার বলা হচ্ছে 10 টাকার জায়গায় ভাস্কর, আমি একটু বুঝতে চাইছি, আরো ভালো করে বুঝতে চাইছি। আমার মানে সাধারণ মানুষেরও বোঝার দরকার হচ্ছে। আমি বলছি আমি একটু প্রশ্নটা করিনি, কোথাও যদি আমি 10 টাকার জায়গায় 12 টাকা পাই তো অসুবিধাটা কোথায়? আমি তো সেখানে যাবো, বাধ্য কেন হবো? খুব ভালো প্রশ্ন। আপনি যে কৃষক বলতে কাকে বোঝেন? ভাগ চাষিকে, জমির মালিককে? চলে গেলেন, বুঝতে হবে যে কে চুক্তিটা করবে। আমি চুক্তি করব কার সঙ্গে? ভাগ চাষির সঙ্গে না জমির মালিকের সঙ্গে? জমির মালিক যদি চুক্তি করে সেখানে ভাগ চাষিদের ভাগটা কি হবে? তার অ্যাসিওরেন্স কোথায়? আমাদের এখানে 3 ভাগ তেভাগা আন্দোলনের কথা জানেন না। দেখুন ব্যাপারটা থেকে এটা না, আমাদের জমির যে চরিত্র, আপনি পাঞ্জাবের কৃষক, বাংলার কৃষক, আসামের কৃষক, পার্থক্য আছে এবং 86% জমির মালিক 2%, বাকি মানে
আপনাকে আমি বলছি যে 2% কৃষক, বড় লোক কৃষক যারা, তারা তো বড় বড় কোম্পানির সঙ্গে চুক্তি করবে। আর বাংলার জেলা ছোট ছোট কৃষক, তাদের সঙ্গে মনে করে আমি নাম করে বলছি, জিও মার্ট, ওয়ালমার্ট, অ্যামাজন, তারা আসবে, তারা কিন্তু গ্র্যাব করবে। তারা আপনার ওই 5 কাঠা জায়গাতে আপনি একটু ধান তৈরি করেন, তার সঙ্গে চুক্তি করবে না, বড় জায়গায় কমার্শিয়ালি চুক্তি করবে। এবং তাতে কি হবে, তাদের তার উপর নিয়ন্ত্রণ থাকবে না। এখনো সে বিক্রি করতে পারে যে কোনো লোককে, মান্ডিতে গিয়ে আপনিও কিনতে পারেন, আমিও কিনতে পারি। মজুদদার ফোরেদের ছাড়া বিক্রি করতে পারে না, এটা মজুদদারি বলে তো লাভ এখন নেই। তো মজুদদারিটা এই যে তো- মজুদদার এবং ফোরেদের যে মজুদদারিতে system, এবারে করবে এসেনশিয়াল কমোডিটি। অনুপম বাবু এটা আমি বলে নিচ্ছি এক লাইনে। অনুপম বাবু একটা কথা বলছি, মজুদদারি কথা বলছেন, এসেনশিয়াল কমোডিটিসের যে আইনটা সেটা পাস হয়নি, 3টের মধ্যে এটা পাস হয়নি যতটা আমাকে আমি জানি, গতকাল হয়নি। তাহলে তো মজুদদারি তো আরো পাস করবে। এসেনশিয়াল কমোডিটি বলে কিছু থাকছে না, মজুদদারিতে এবারে কোম্পানিগুলো করবে। না, আমি এই জায়গাতেই জানতে চাইছি অনুপম দা, আমি এই জায়গাতেই যেটা জানতে চাইছি, যে কথা ভাস্কর দা বলছেন, বা যেটা কোথাও গিয়ে কোথাও তো ধোঁয়াশা থেকে যাচ্ছে, যে এই যে মজুদদাররা, তারা তো কোথাও গিয়ে কিছু কিছু বড় বড় সংস্থা, তারা তো নিজেদের মতন করে, যেহেতু আর ঊর্ধ্বসীমা থাকছে না, নিজেদের মতন করে মজুদ করতে পারবে। কোথাও গিয়ে একটা ক্রাইসিস তৈরি হবে নাকি? সাধারণ মানুষকে সেই সমস্যার মধ্যে ভুগতে হবে না? ক্রাইসিস তৈরি হলে তার দাম বাড়বে। দেখুন এই যে আলোচনাগুলো হচ্ছে না, দেখুন আপনিও যেটা বলছেন, বিরোধীরাও যেটা বলছেন, সবটাই আশঙ্কা থেকে বলছেন। আমি 2-4টে বিরতিতে যাওয়ার আগে তো আপনি বললেন যে, হ্যাঁ আমি বলছি তো, তা সেটা শুনুন। যে আলোচনা মানে এক পক্ষ বলে গেলে আর বিপক্ষে শুনবো না। আমি 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 যেটা বিরতিতে যাওয়ার আগে বলছিলেন না, যে শরিক দলের মধ্যে থেকে কেন হচ্ছে, মূলত যে জায়গাটাকে বিক্ষোভটা হচ্ছে দেশে, মনে করবেন দুটো রাজ্য, এক হচ্ছে পাঞ্জাব, এক হচ্ছে হরিয়ানা। পাঞ্জাব এবং হরিয়ানাদের চাষিদের চরিত্র দেখবেন, তারা কিন্তু কেউ ছোট চাষি না, ম্যাক্সিমামটা হচ্ছে হেক্টরের পর হেক্টরের জমির মালিক। এবং হয়তো আপনি জানেন, আপনারা জানেন নিশ্চয়ই, যে প্রত্যেকের বাড়ি, ভাস্কর 1 মিনিট বলতে দিন, তাদের প্রত্যেকে দেখবেন কারোর বাড়িতে মার্সিডিজ, BMW গাড়ি আছে এবং বিশাল ফার্ম হাউস আছে। সেই চাষিদের সঙ্গে কিন্তু বাংলার চাষিদের গুলিয়ে ফেললে হবে না। এই যে বলছেন না সারা দেশে বিক্ষোভ হচ্ছেন, সেটা নয় একদম। এই যে শিরোমণি অকালি দলের যিনি মন্ত্রী, যিনি পদত্যাগ করেছেন, পাঞ্জাবের এই রাজনীতির সঙ্গে যুক্ত আছে, জড়িত আছে এই ব্যাপারটা। পাঞ্জাব এবং হরিয়ানার ব্যাপারটা পুরোপুরি আলাদা। সরকারের কথা বলছি না তো আমি, তো এটা যদি এখন সরকারের দিকে ঢুকে যান, আলোচনাটা অন্যদিকে চলে যাবে। পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের সমস্যার সঙ্গে বাংলার সমস্যা, বাংলার চাষিদের সমস্যা কিন্তু এক করে ফেললে হবে না। বারবার আমরা যেটা বলছি, যে এই যে বিলটার ফলে যারা মধ্যস্বত্বভোগী, একটা ছোট্ট কথা বলছি, মানে আমি বলছি না মজুদদার এবং ফোরেদের কপাল কাদের পুড়লো, যারা মজুদদার বা যারা ফোরে তাদের কপাল পুড়লো। একটা ছোট জিনিস বলুন, এই বিল তো সবে এই 2 দিন হলো এসছে, আইনে পরিণত হচ্ছে, এর আগে তো অর্ডিন্যান্স জারি করা হয়েছে। আচ্ছা বলুন তো, এই যে বাংলার বাজারে গত কয়েক মাসে হঠাৎ করে পেঁয়াজের দাম 80 টাকা 100 টাকা হয়ে গেল, তখন তো এই বিল ছিল না। বা হঠাৎ আলু আমরা 40 টাকা কেজি দরে কিনছি, অথচ যে চাষিটা চাষ করে আলুটা উৎপাদন করছে, সে কত দাম পেয়ে বিক্রি করছে? 8 টাকা 10 টাকা দামে। এই মাঝখানে 30 টাকাটা কারা নিচ্ছে? তার মানে কি দাঁড়াচ্ছে? চুক্তি করতে পারবে না, চুক্তি করতে পারবে জমির মালিক। আমার এই প্রশ্নের উত্তর দিন। আপনারা যেটা বলছেন যে গেল যে রবটা তুলছেন, আজকে এটা এখনো আইনে পরিণত হচ্ছে বা হবে, তার আগের পরিস্থিতিটা আমি জিজ্ঞেস করছি, যে এই যে মজুদদার, কালোবাজারি তো ছিল। এবং একটা জিনিস দেখুন, অত্যাবশ্যকীয় পণ্য আইন একটা সময় ভারতবর্ষের জন্য সত্যিই জরুরি ছিল, যখন ভারতবর্ষের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না। BL-40 গম নিয়েছে, আমাদের খেতে হতো। সুপ্রিম কোর্ট, আপনার খেয়াল আছে কিনা জানি না, সুপ্রিম কোর্ট বলেছিল অনেক সময় কালাহান্ডি বা বিভিন্ন ছোট ছোট জায়গায়, বিভিন্ন বিক্ষিপ্ত জায়গায় যে এই দুর্ভিক্ষগুলো হয়, হয়তো, কিন্তু সেখানে শস্য তো আমাদের কাছে উদ্বৃত্ত, দেশে তো শস্যের অভাব নেই, কেন হয়? তার মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটার মধ্যে কোনো গলতি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আবারো দুর্ভিক্ষকে ডেকে আনা হচ্ছে। মানে মমতা ব্যানার্জি তো যা বলেন উনি জানেন না, আগা পিছা কিছু জানেন না। FCI উঠে গেছে, 43-এর মন্বন্তরে চলে গেছে। মানে এখনো বিল পাস হয়ে আইন হলো না, কি হবে কি না হবে কেউ জানে না। আমরা অনুপম বাবু একটা প্রশ্ন করছি, আমরা তাদেরকে আশ্বস্ত করছি, একটা প্রশ্ন করছি, চুক্তিটা কার সঙ্গে হবে? মানে বুঝতে পারছেন উনি 43-এর মন্বন্তর দেখেছেন কিনা জানি না। একটা জায়গায় আপনারা না না, এটা তো ঠিক, কোথায় চলে গেলেন? 43-এর মন্বন্তর উনি দেখতে পেয়ে গেছেন। কোথাও গিয়ে আসলে বোঝানো না, আমি প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাইছি, কোথাও গিয়ে কি এই বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের বা এমনকি এনডিএ শরিক যারা রয়েছেন, তাদেরকেও কোথাও গিয়ে ততটা গুরুত্ব না দেওয়া, আলোচনা না করা, এটা কি একটা কোথাও গিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে? বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রেই আপনারা শরিকদেরকেই গুরুত্ব দেন না, এবং আপনাদের দলেরই
যারা মন্ত্রী রয়েছেন, এক মন্ত্রী জানেন তো অন্য মন্ত্রী জানেন না। কৃষি বিল নিয়ে কথা বলতে এখানে আমরা স্টুডিওয়ে বসে এটা হয়তো একটা না, কোনো অভাব নেই, নিশ্চিন্তে থাকুন, কোনো অভাব নেই। সরকার খুব সুন্দরভাবে মসৃণভাবে চলছে। আমি যেটা বললাম যে একজন শরিক যেটা না, দেখুন আপনি শিবসেনার কথা বলছেন, শিবসেনা কিন্তু এই ইস্যুতে কিছু কোনো ব্যাপার নেই এর সঙ্গে, আপনি এই ব্যাপারের মধ্যে শিবসেনাকে টানবেন না। এবার শিরোমণি আজকেও যখন এই দেখুন শিবসেনা প্রতিবাদ করেছে, শিবসেনা আপনাদের সঙ্গে নেই, এটা প্রতিবাদ করেছে। সরকার চালাচ্ছে মহারাষ্ট্রে, আপনি শিবসেনাকে আমাদের না আমি বলছি না, আপনি বলছেন শিবসেনা আমাদের বিরোধী সরকার চালাচ্ছে। তো শিরোমণি অকালি দল বললাম তো পাঞ্জাবের রাজনীতি যুক্ত বলে ওটা কম্পালশন ওদের করতে হবে, কিছু করার নেই। এবার দেখুন এই সামান্য এবার যেটা বলছেন এই যে যারা যারা সাসপেন্ড হয়েছে 8টা এমপি, কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম এবং আরো অন্য রাজনীতি, আমি যেহেতু বাংলার রাজনীতিতে যেহেতু আম আদমি পার্টির কোনো রিলেভেন্সি নেই, আমি শুধু কংগ্রেস, তৃণমূল আর সিপিএম এর মধ্যে আমি বলছি তো শুনুন না, আমি যেহেতু বাংলার রাজনীতিতে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম এর কথাটাই বলছি। আম আদমি পার্টি কেন, রাজা মানে রাষ্ট্রীয় জনতা দল বলুন, আরো অনেক পার্টি হয়তো বিরোধিতা করছে, শুধু আম আদমি পার্টি কেন বলছেন? তো এই যে হয়েছে, আমরা বলছি কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম একসঙ্গে যৌথভাবে বিজেপির সঙ্গে চেষ্টা করছে কেন্দ্রে এবং রাজ্যে লড়াই করবার। এখানে বিজেপিকে আটকানোর চেষ্টা করছেন, ওখানে বিজেপির বিরোধিতা করছেন। এটা একটা অন্য ব্যাপার, কৃষি বিলের সঙ্গে তো নতুন সম্পর্কিত নয়, আমাদের কাছে নয়। আমরা কৃষকদের স্বার্থে, আবার বলছি ছোট কৃষকদের স্বার্থে এই বিল আনা হয়েছে। সরকার এই বিল আখেরে কোথাও গিয়ে কি ফরেদের যে আপনারা বলছেন ফরের রাজত্ব শেষ হবে, ফরেদের সর্বনাশ, আদতেও কি ফরেদের সর্বনাশ হবে নাকি ফরেরা আরো বেশি ফুলে ফেপে উঠবেন? সংক্ষেপে দু একটা কথা বলি। দেখুন শান্তা কুমার কমিটির রিপোর্টটা পড়তে হবে। শান্তা কুমার কমিটি কিছু ভয়ঙ্কর মানে আপনার রেকমেন্ডেশন করেছিল 2015 সালে শান্তা কুমার কমিটি। সেখানে এফসিআই, মিনিমাম সাপোর্ট প্রাইস, এগুলো মোটামুটি তুলে দেওয়ার একটা পরিকল্পনা সেই শান্তা কুমার কমিটির রিপোর্ট অনুযায়ী এটা চলেছে। আমার কাছে একটা প্রশ্ন, চুক্তিটা কার সঙ্গে হবে? এটা খুব গুরুত্বপূর্ণ। জমির মালিক অনেক সময় কৃষক নয়, আর যিনি লাঙল চালাচ্ছেন, চাষ করছেন, গরিব কৃষক, তার স্বার্থ কোথায়? মিনিমাম সাপোর্ট প্রাইসটা পাবে কে? আপনি কলকাতায় বসে আছেন, এক মিনিট শুনুন, আপনি কলকাতায় বসে আছেন, এখন ফসলের 1 ভাগ পাওয়া ইত্যাদিগুলো আছে। শুনুন, আপনি কলকাতায় বসে আছেন, আপনি জিও মার্টের সঙ্গে, আপনার হয়তো বর্ধমানে কোনো জায়গায় জমি আছে, আপনি জিও মার্টের সঙ্গে চুক্তি করলেন, আমি বলে দিচ্ছি, আচ্ছা বহুজাতি সংস্থার সঙ্গে আপনি চুক্তি করলেন, এগ্রিকালচারাল যারা ইন্ডাস্ট্রি করবে তাদের সঙ্গে চুক্তি করলেন যে আপনার 10 বিঘা জমি আছে বর্ধমান শহরে বা বর্ধমান জেলাতে, আপনি তার সঙ্গে চুক্তি করে তাকে যা কিছু করলেন, তার সে বাধ্য নয় যে আপনার ওই প্রডিউসটা কেনার ক্ষেত্রে ওই ব্যক্তিকে রাখবে। সে কিভাবে করবে, সে কোন বীজ ইউজ করবে, আপনার সঙ্গে তার চুক্তি হবে প্রডিউসটা নিয়ে। প্রডিউসটা যে আপনিই করবেন কে বলেছে? সুতরাং আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে কৃষক স্বার্থ কোথায় হচ্ছে। কৃষক মানে একটি বেসরকারি সংস্থা, মানে কৃষক স্বার্থ বলে কি বোঝায়? মানে কি কৃষক স্বার্থ, এবারে যে কৃষক পাবে সেই কৃষক যখন সেটা কৃষক স্বার্থ নয়, মান্ডিতে মান্ডিতে যেত, সে মান্ডিতে কি যে বলছেন মানে বিক্রি করতে পারতো। ভাস্করদা এবং অনুপমদা, এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম যে সহায়ক মূল্য, এই বেসরকারি সংস্থার সঙ্গে যখন চুক্তি হবে আদৌ দিতে বাধ্য থাকবে? একদম বাধ্য থাকবে, বলে দেওয়া হচ্ছে, বারবার বলা হচ্ছে, শুধু মৌখিক দখল করবে, শুধু মৌখিক। আমরা জানি যে এই ক্ষোভের মাঝখানে মিনিমাম সাপোর্ট প্রাইস বাড়ানো হয়েছে। আচ্ছা আপনি কি জানেন সারা দেশে 10,000 এফপিও আছে, 10,000 এফপিও আছে, তারা কি করে? তারাও কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে, এবং বলা আছে স্পেসিফিক্যালি তারা যোগাযোগ রাখবে এই ব্যবসায়ী, আমি ব্যবসায়ী কথাটা উল্লেখ করছি, ওনাদের মতো নাম নিচ্ছি না, বা বহুজাতিক সংস্থা যায়, এবং তাদের সঙ্গে কৃষকদের যে সমন্বয়, তাদের অনেকটা ভূমিকা থাকবে, এটা ভুললে চলবে না, এবং একদম ক্যাটাগরিক্যালি এগুলো উল্লেখ করে দেওয়া আছে এবং বলা আছে। শুনুন, আর একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, আলোচনা করলাম না, অনলাইন সরকার 3% করে কমিশন পায়, সেটা তো রাজ্য সরকারের ইনকাম চলে গেল। ওর জন্য কি ব্যথাটা হচ্ছে, মানে রাজ্য সরকারের ইনকামটা চলে গেল। রেভিনিউ চলে গেলে রাজ্য সরকার পড়বে না। আরে আমরা চাইছি মজুদদার হাটাতে, আমরা চাইছি মিডলম্যান হাটাতে, আমরা চাইছি ফোরে হাটাতে, আপনাদের ব্যথা হচ্ছে। এইটা ভালো বলেছেন ভাস্কর বাবু, এটা খুব ভালো বলেছেন যে আম্বানি, আমাকে একটু বলার সুযোগ দেওয়া হোক, এটা খুব ভালো বলেছেন আম্বানি এবং আদানির সরকার। আচ্ছা, এই আম্বানি, মুকেশ আম্বানিকে নিয়ে এসে প্রত্যেক বছর বিশ্ববঙ্গ সম্মেলনে থালা সাজিয়ে তাকে মানে প্রণাম করে কে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখানে ইনভেস্টমেন্ট আনার জন্য। তা এইখানে স্টুডিওয়ে বসে আম্বানিকে গালি দিয়ে লাভ নেই, আমাদের মুখ্যমন্ত্রী। আচ্ছা, জিও লাইনগুলো কে পেয়েছে? জিও লাইনগুলো, আচ্ছা আপনি এগ্রিকালচার সেক্টরে বলছেন, ব্যবসা করবেন,
যেটা ভাস্কর বাবু এটা গায়ে লাগলে পুরোটা শুনে নিন আমার। আপনি তো আম্বানি আদানি বারবার বলছেন, তা একটা করুন না, এই যে কেবল ছোট ছোট কেবল ব্যবসায়ীরা ছিল, আছে, এখনো আছে ব্যবসা। এবং কৃষি ক্ষেত্রে হলো আলাদা, এটার জন্য আলাদা। হ্যাঁ, যখন আম্বানি কোটি লোক না আম্বানি যখন কেবল লাইন পাতে, না অনুপম দা, ভাস্কর দা, আসলে দুজনে মিলে কথা বললে কারো কথাই দর্শকরাও শুনতে পাবে না, আমি তো শুনতে পাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি ভাস্কর দা, কোথাও বোধহয় আপত্তিটা এইখানেই যে বেসরকারি সংস্থা তারা তাদের মতন করে বিজনেস করুক, আপত্তি বোধহয় নেই, কোনো সরকারেরই থাকার কথা নয়। একজন খুব সাধারণ খুব কম বুদ্ধি নিয়ে যদি কথা বলি, কিন্তু কোথাও যদি সরকারি সম্পত্তিগুলি কোথাও গিয়ে একটি বেসরকারি সংস্থা, একটি বা দুটি বা তিনটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়, এই ধরনের অভিযোগ যেমনটা উঠছে, তখনই বোধহয় আপত্তির জায়গাটা তৈরি হচ্ছে। এখানে কোন সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে? মানে এই কৃষি ক্ষেত্রে কোথাও গিয়ে বলা হচ্ছে যে এই বিলের সঙ্গে কোন সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে? মজুতদারির যে ঊর্ধ্বসীমা সেটাকে তুলে দিয়ে বেসরকারি সংস্থাগুলোকে সুবিধা করে দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, এসেনশিয়াল কমোডিটির কথা বলছেন, আগে নিয়ম ছিল যে চাষি বা যে কৃষক তার উৎপাদিত পণ্য তার দেশের বাইরে বিক্রি করতে পারবে না, সরাসরি দেশের রাজ্যের বাইরে বা নিজের এলাকার বাইরে বিক্রি করতে পারবে না। তা একটা ছোট যে জুতো বানায়, সে নিজের ব্যবসার যে প্রোডাক্টটা যেটা তৈরি করছে সে অন্য রাজ্যে বিক্রি করতে পারবে, সে বিদেশে পর্যন্ত এক্সপোর্ট করতে পারবে। অথচ চাষিদের ক্ষেত্রে কেন এটা বাধা থাকবে? সে যদি চায়, আজকে অনলাইনের প্ল্যাটফর্ম এখানে দেওয়া আছে, কিন্তু তারা ই সাপোর্ট সিস্টেমে করুক, সরকার অধিগ্রহণ বলা আছে, তারপরে সরকার তাদেরকে বিক্রি করবে। বাবু শুনুন, মিনিমাম সাপোর্ট প্রাইসটা কেন নেই? ই ট্রেডিং সিস্টেমে তারা বেচতে পারবে নিজের মাল। আমি যদি আমার মাল যদি বেশি দামে বিক্রি করে দুটো পয়সা লাভ দেখতে পারি, গরিব চাষি যদি লাভ দেখতে পারে, তাতে আপনাদের আপত্তিটা কোথায় আমি বুঝতে পারছি না। গরিব আপনাদের কথা নয়, দেখুন না। কিন্তু আদৌ কি ই ট্রেডিং সিস্টেমে আমার দেশের সমস্ত চাষি অংশগ্রহণ করার মতন জায়গাতে আছে? জায়গাতে আছে, মানে এই জায়গাতে বক্তব্য শুনেছেন আপনারা, যাদের উপকার করছে অনুপম বাবু, আপনার চাষিদের বক্তব্য আপনি আগামী 25 তারিখ শুনতে পাবেন। চাষিদের জন্য ভালো করছে জিনিস কেনে না। এক মিনিট এটা ভাববার কোনো কারণ নেই। অনুপম বাবু, এক মিনিট, একটা প্রশ্ন করি শুধু, চাষিদের ভালো জন্য করছেন। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। অনলাইনে বেচতে পারবে না চাষিরা। এক মিনিট, আপনারা চাষিদের জন্য আমি একটাই কথা বলছি, চাষিদের জন্য আপনারা ভালো করতে চেষ্টা করছেন। চাষিদের বক্তব্য, চাষিদের বক্তব্য, দাঁড়ান এক সেকেন্ড, আগামী 25 তারিখ সারা ভারতবর্ষব্যাপী চাষিদের বিক্ষোভে চাষিরা আপনাদের ভালো করার পদ্ধতিটা চাইছেন না। কৃষকদের জন্য তো যা যা ব্যবস্থা এই সরকার নিয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড, কৃষি বীমা, কৃষক নিধি সম্মান, যেটা আজকে আর সময় নেই, কিন্তু একটা ভাস্কর একটা প্রসঙ্গ তুললেন যে কোথাও গিয়ে কি যাদের উপকার আপনারা করতে চাইছেন তাদের কোথাও কনসার্ন নেওয়া, বোধহয় ভাস্কর দা কৃষক বা চাষিদের কথা বলতে চাইছেন। কিন্তু আমার অতি দুঃখের সঙ্গে এটা বলতে চাই যে কোথাও কোনো দেশেই, মানে আমার দেশের কোনো সরকারই কখনোই, তারা বলেন যাদের উপকার তারা করতে চান, কোনো কিছু পাস বিল হোক বা কিছু আইন আনার ক্ষেত্রে কখনোই তারা তাদের কনসার্ন নেন না। আলোচনা কখনোই কিন্তু তাদেরকে ডাকা হয় না, বলা হয় যে তাদের উপকারে নেওয়া হচ্ছে, অথচ কোথাও গিয়ে সাধারণ মানুষের কোথাও কনসার্ন কিন্তু কোনো সময় নেওয়া হয়নি, নেওয়া হচ্ছে না। ভবিষ্যতে হবে কিনা সময় বলবে, আমি সেটাই বলছি, কখনোই যায়নি, কখনোই পাস করলে কিভাবে পাস করেছে? কোথাও গিয়ে একটা যে আলোচনার জায়গা সংসদ ভবন, সেই সংসদ ভবনে আলোচনা হওয়ার প্রয়োজনীয়তা ছিল। ঠিক, যাদের নির্বাচিত করেছে মানুষ, সেখানেও অর্থাৎ সেই জায়গাতেও অন্তত আলোচনা হওয়ার প্রয়োজনীয়তা ছিল, একদমই। কিন্তু যে যাদের সাংসদদের পাঠিয়েছে, সেই সাংসদদের নিয়ে আলোচনা করার জায়গা ছিল। আমাদের এই আলোচনা আজকে চালিয়ে যাওয়ার সময় নেই। অনুপম দা এবং ভাস্কর দা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে কৃষি বিল নিয়ে যে ধরনের একদিকে সরকারের যে বক্তব্য যে কৃষক স্বার্থে এই বিল, বিরোধী রাজনৈতিক দলগুলি তারা বলছেন যে কালা কানুন হতে চলেছে এবং আগামী দিনে এই কৃষি বিল নিয়ে রাজনীতির উত্তাপ যে আরো বাড়বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমাদের নজর থাকবে সেদিকে, আপনাদের নজর থাকুক আরোহী নিউজে। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ ভিউজ নিবেদন করলেন থ্রি স্টেটস অ্যাভিয়েশন একাডেমি।